বিএনপি বলছে যে 2 বছরের ভেতরে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি নেই তাদের। আপনাদের আপত্তি আছে? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে কথাটা আসছে, এখানে কিছু প্রস্তাব আছে যেটা হচ্ছে বাস্তবায়ন করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সময়, একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে। আমরা এনসিপি দল হিসেবে যে বিষয়টা বলছি যে মৌলিক কিছু সংস্কার আছে, একটি সুষ্ঠু নির্বাচন সাধন করতে গেলে, একটি সুষ্ঠু নির্বাচনিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে গেলে যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো আমরা চাচ্ছি যে প্রায়োরিটি বেসিসে আপনি সাধন করে। কিছু সংস্কার আছে দীর্ঘমেয়াদী, যেটা 2 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, সেটা আপনি সময় নিয়ে এবং প্রপার ফিল্ড ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি সাধন করেন, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো এই ক্ষেত্রে আমাদের যে ডিফারেন্স বিএনপির সাথে অথবা অন্য কোনো দলের সাথে খুব একটা মেজর ডিফারেন্স নেই। জুলাই সনদের যে বিষয়গুলা আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের রূপরেখা জমা দিয়েছি। আমরা সেখানে এই নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং অন্যান্য যে কমিশনগুলো ছিল তাদের প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবগুলো প্রায়োরিটি বেসিসে ইমপ্লিমেন্ট করতে হবে, নির্বাচনের আগে কোন প্রস্তাবগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়ে আমরা স্পষ্ট রূপরেখা ঐকমত্য কমিশনে দিয়েছি। আর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে আলাপ হচ্ছিল। এই তত্ত্বাবধায়ক প্রসঙ্গে আপনি যাওয়ার আগে আমি এটি নিয়ে আরেকটু জানতে চাই। সেটি হচ্ছে যে আপনাদের দলীয় প্রধান নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্পষ্টভাবে বলছি যেসব বিষয় ঐকমত্য হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হবে। যদি সেটি হয় তাহলে তো জুলাই সনদের যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে যেগুলো পাঠানো হয়েছে সেটা তো এর সাথে যায় না। আসলে কিভাবে নির্বাচনের আগে এই ঐকমত্যের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে, কোন প্রক্রিয়ায়? ধন্যবাদ। আপনার ঐকমত্য কমিশনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশনের আইনগত ভিত্তি বলতে যেটা বোঝায়, আপনার সংবিধানে একটা মেজর আপনার হচ্ছে রিফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে, একটা মেজর অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে অথবা পুনর্লিখন করতে হবে। আমরা যেটা দল হিসেবে চাচ্ছি যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখন। তো আইনগত ভিত্তি তো আপনার অবশ্যই ঐকমত্য কমিশনে যখন আপনার সনদ বাস্তবায়ন হবে তারপর তো এটা ভিত্তিতে তৈরি করে যেতে হবে। ফিল্ডের যে ইমপ্লিমেন্টেশন সেটা সময় লাগতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা হচ্ছে, আপনার বিচার বিভাগ সংস্কার কমিশন স্পেসিফিক যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তারপরে হচ্ছে উপজেলা পর্যায়ে কোর্টকে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে সংবিধানের যে মেজর কিছু রিফরমেশন গুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো তো আইনগত ভিত্তি যদি আপনি তৈরি না করেন, আমাদের দলগতভাবে যেটা অভিমত, আইনগত ভিত্তি আপনার তৈরি করে যেতে হবে। পরবর্তীতে যে সরকার আসবে, পরবর্তীতে যে সময় আসবে, সেক্ষেত্রে আপনি ফিল্ড ইমপ্লিমেন্টেশনের দিকে যাবেন। সবকিছু তো আপনি আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে পারবেন সম্ভব না। লিগ্যাল ফাউন্ডেশনটার ব্যাপারে আমরা এমফাসাইজ করেছি এবং সেটা আমরা বারবারই স্পষ্টভাবে বলেছি যে সাংবিধানিক যে গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখনের মাধ্যমে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করে যান এবং পরবর্তীতে এটা সময় মতো বাস্তবায়ন করা যাবে। সেই গণপরিষদটা কখন হবে, জাতীয় নির্বাচনের আগে নাকি একই সাথে? আমরা গণপরিষদের ব্যাপারে স্পষ্টভাবে যেটা বলেছি যে পার্লামেন্ট যেটা তৈরি হবে বা যে পার্লামেন্টে যারা আসবেন তারা একইভাবে পার্লামেন্ট কাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করতে পারবেন। এবং এটা নির্দিষ্ট আমরা এই উদাহরণ আমরা দেখেছি, নেপালে দেখেছি, আমরা আরো অন্যান্য দেশে দেখেছি যে হচ্ছে একটা পার্লামেন্ট একটা সেশনে হচ্ছে সে পার্লামেন্ট আকারে ফাংশন করছে আর একটা সেশনে সে গণপরিষদ হিসেবে ফাংশন করছে। কারণ এটা একটা খুবই ক্রাইসিস এবং খুবই ট্রানজিশনাল একটা মোমেন্ট। কিন্তু তাতে যদি একই প্রার্থী থাকে, একই মেম্বার থাকে, তাতে আসলে আক্ষরিক অর্থে কোনো পার্থক্য আছে? পার্থক্য বলতে হচ্ছে আপনার একটা গণপরিষদ আপনার সাংবিধানিক যে ভিত্তি, সংবিধান প্রস্তুতকরণের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বৈধতা দান করে। তো আপনি যখন সংবিধান নতুন করে লিখবেন, নতুন করে লেখার সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আপনার গণপরিষদ অবশ্যই সেখানে ফাংশনাল থাকতে হবে। আর এই টাইম ম্যানেজমেন্টের এবং আমাদের কারেন্ট সিচুয়েশন প্র্যাকটিক্যালি ডিল করার ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে হচ্ছে পার্লামেন্ট যেটা আসবে আগামীতে, সেটা একইভাবে পার্লামেন্ট প্লাস গণপরিষদ নির্বাচন হতে পারে। এর বাস্তবতা আমরা আগে সেটা নতুন সংবিধানের ক্ষেত্রে। কিন্তু যদি সংশোধনের বিষয় আসে, যে 12টি বললাম, 12টির মধ্যে কিছু কিছু সংবিধানে যেতে হবে, সেটির জন্য কি গণপরিষদের দরকার আছে? পার্লামেন্টই যথেষ্ট নয় কি? আমরা দলগতভাবে পার্লামেন্টের মাধ্যমে এই প্রস্তাবগুলোর যে ইমপ্লিমেন্টেশন সে ব্যাপারে আমরা একমত নই। আমরা বারবারই যেটা বলে আসছি যে আপনি যখন সংবিধানের মাধ্যমে একটি সংসদ আসবে, সে সংসদের ফরমেশন কি হবে বা পরবর্তীতে যে দল আসবে সে আদৌ এই ঐকমত্যের যে সনদ বা ঐকমত্যের যে পয়েন্টগুলো এটাতে আদৌ তারা এক্সিস্ট করবে কিনা, তারা এগুলা বাস্তবায়নের ক্ষেত্রে সদিচ্ছা রাখবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। সাংবিধানিক ভিত্তি তৈরি করে নির্বাচনের আগে যদি আপনি এটাকে পরে যদি সাংবিধানিক ভিত্তির মাধ্যমে আপনি যদি এটাকে এস্টাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার ফিল্ড ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার যে রাস্তা সেটা খুবই সহজ হবে এবং সেই জায়গা থেকে কোনো পার্টিকুলার দলে সরে আসা একদমই অসম্ভব হয়ে যাবে। বুঝতে পারছি। যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে যে কথা বলছিলাম, যেহেতু এনসিপি কে ঐকমত্য কমিশন আমি রিপ্রেজেন্ট করি এজ এ মেম্বার, তো সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে ঐকমত্য হয়নি এই বিষয়টা আসলে ভুল। ঐকমত্য একদম অলমোস্ট হয়ে গেছে।
প্রবলেমটা যে জায়গায় সরকার প্রসঙ্গে সবাই এক, কিন্তু এই প্রধান প্রবলেমটা কে যে হবেন? জায়গায় বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা আজকের যে আলোচনা সেখানে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটির বিষয়ে সবাই একমত। তাদের এখানে একটা মেজরিটি, যেটা আমরা বলছি 5-2 ফরমেশনে, সেটার ব্যাপারেও একমত। প্রবলেমটা হচ্ছে বিএনপি থেকে তারা যেটা বলছেন যে র্যাঙ্ক চয়েস ভোটিং আরসিভি যেটাকে আমরা বলে থাকি, তারা সেই ভোটিং প্রসেসটাকে অ্যাপ্রুভ করছেন না। ঐকমত্য কমিশনে এনসিপি সহ অন্য যে সকল দল আছে তারা কিন্তু এই ব্যাপারে একমত যে 7 জন যে সদস্য হবেন তারা র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে সরকার দল থেকে 5 জন ক্যান্ডিডেট থাকবেন, বিরোধী দল থেকে 5 জন থাকবেন, এবং তৃতীয় যে বিরোধী দল থাকবে মানে তার পক্ষ থেকে 2 জন থাকবে। তো ওই 12 জনকে র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে যখন আপনি ক্রাইটেরিয়াটা সেট করবেন তখন আপনার একজন প্রধান উপদেষ্টা হিসাবে আসবেই। র্যাঙ্ক চয়েসের সিস্টেমটা এরকম। তো এই জায়গাতে বিএনপি যেটা বক্তব্য সেটা হচ্ছে তারা এই প্রসেসে এখানেই থামতে চান, অর্থাৎ কমিটির ফরমেশন, তাদের মেজরিটি অপিনিয়ন যেটা থাকবে এখানেই থামতে চান। পরবর্তীতে সংসদে গিয়ে ওই 5-2 যদি ঐকমত্য না হয় বা এরকম যদি ফরমেশনে তারা বের হতে না পারেন কমিটি থেকে, তাহলে তখন কি পার্লামেন্টে। প্রক্রিয়া হবে সেটা সেখানে আলোচনা করতে চান। কিন্তু আসলে ঐকমত্যে অন্যান্য দলগুলো চলে এসেছে। এখন এই জায়গাটা কেন বিএনপি সংসদে গিয়ে সমাধান করতে চাচ্ছে, এটা সালাউদ্দিন ভাই যেটা বলেন ঐকমত্য কমিশনে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা এটা সংসদে গিয়ে ফিল আপ করবো। তো এই জায়গা অলমোস্ট রেডি, যেটা আমাদের সম্মানিত সহ আলোচক বললেন, এখানে খুব একটা আমাদের ডিস্টেন্স নাই। জাস্ট এই যেগুলো জায়গায় এগ্রি করে ফেললে র্যাঙ্ক চয়েস ভোটিং আপনার একটা প্রপারলি অ্যাপ্রুভড মেথড, আর মাধ্যমে আপনি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন এখানে একজন ক্যান্ডিডেট আপনার বের হয়ে আসবেই। যদি 7 জন মেম্বার হয়, 10 জন হয়, যে কয়টা মেম্বারই হবে, ক্যান্ডিডেট আপনার বেশি, মেম্বার আপনার সিলেকশন কমিটিতে মেম্বার বেশি, সো এখানে আপনার রেজাল্ট আসবেই। এবং এই রেজাল্টকে খুব একটা বেশি করাপ্ট করা, ম্যানিপুলেট করা খুব একটা সহজ না। তো আরসিবি খুবই একটা অ্যাপ্রুভড মেথড, এবং এখানে বিএনপি কেন জানি আটকে আছে আমি জানি না। এটা আমরা এক্সপেক্ট করি যে তারা আজকে কালকের মধ্যেই এটা অ্যাপ্রুভ করে নিবে এবং একটা সুন্দর বড় একটা বিষয়ে আমাদের যে ঐকমত্য হওয়া দরকার সেটা আমরা আসতে পারি।